হিমু আমার প্রিয় চরিত্রের একটি। যখন হিমুকে নিয়ে কিছু লিখি, নিজেকে হিমু মনে হয়। এক ধরনের ঘোর অনুভব করি। এই ব্যাপারটা অন্য কোনো লেখার সময় তেমন করে ঘটে না। হিমুকে নিয়ে আমার প্রথম লেখা ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী লেখার সময় ব্যাপারটা প্রথম লক্ষ্য করি। দ্বিতীয়বারে লিখলাম দরজার উপাসে। তখনও একই ব্যাপার। কেন এরকম হয়? মানুষ হিসেবে আমি যুক্তিবাদী। হিমুর যুক্তিহীন রহস্যময় জগৎ একজন যুক্তিবাদীকে কেন আকর্ষণ করবে, আমার জানা নেই। যদি কখনো জানতে পারি, পাঠকদের জানাবো। হুমায়ুন আহমেদ, এলিফ্যান্ট রোড। চলুন আমরা হিমুর যুক্তিহীন রহস্যময় জগতে ঘুরে আসি। কি নাম বললেন আপনার? হিমু? জি, হিমু। হিম থেকে হিমু? জি না, হিমালয় থেকে হিমু। আমার ভালো নাম হিমালয়। ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাট্রিক সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম। হাসি মুখে বললাম, সার্টিফিকেটে লেখা আছে দেখুন। এশা হতভম্ব হয়ে বলল, আপনি কি সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়ান? জি, সার্টিফিকেটটা পকেটেই রাখি। হিমালয় নাম বললে অনেকেই বিশ্বাস করে না, তখন সার্টিফিকেট দেখাই। ওরা তখন বড় ধরনের ঝাঁকি খায়। আমি উঠে দাঁড়ালাম। এশা বলল, আপনি কি চলে যাচ্ছেন? এখন যাবেন না, একটু বসুন। আমার যেহেতু কখনই কোনো তাড়া থাকে না, আমি বসলাম। রাত 9টার মতো বাজে। এমন কিছু রাত হয়নি, কিন্তু এ বাড়িতে মনে হচ্ছে নিশুতি। কারো কোনো সারা শব্দ নেই। বুড়ো মনে হয় এই ফ্ল্যাটের নয়, পাশের ফ্ল্যাটের। এসে আমার সামনে বসে আছে। তার চোখে অবিশ্বাস এবং কৌতূহল একসঙ্গে খেলা করছে। সে অনেক কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে, আবার জিজ্ঞেস করতে ভরসা পাচ্ছে না। আমি তাদের কাছে নিতান্তই অপরিচিত একজন। তার দাদিমা রিক্সা থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আমি ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে বেতের সোফায় বসে আছি। এদের কাছে এই হচ্ছে আমার পরিচয়। আমি খানিকটা উপকার করেছি। উপকারের প্রতিদান দিতে না পেরে পরিবারটা একটু অস্বস্তির মধ্যে পড়ছে। ঘরে বোধহয় চা পাতা নেই। চা পাতা থাকলে এতক্ষণে চা চলে আসতো। প্রায় আধ ঘন্টা হয়েছে, এর মধ্যে চা চলে আসার কথা। আমি বললাম, আপনাদের বাসায় চা পাতা নেই, তাই না? এশা আবারও হকচকিয়ে গেল। বিস্ময় গোপন করতে পারল না। গলায় অনেকখানি বিস্ময় নিয়ে বলল, না, নেই। আমাদের কাজের মেয়েটা দেশে গেছে, ওই বাজার টাজার করে। চা পাতা না থাকায় আজ আমি বিকেলে চা খেতে পারিনি। আমি কি চা পাতা এনে দেব? না না, আপনাকে আনতে হবে না, আপনি বসুন। আপনি কি করেন? আমি একজন পরিব্রাজক। আপনার কথা বুঝতে পারছি না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। এসা তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি ইচ্ছে করে আমার প্রশ্নের উদ্ভট উদ্ভব জবাব দিচ্ছেন? আমি হাসি মুখে বললাম, যা সত্যি তাই বলছি। সত্যিকার বিপদ হলো সত্যি কথার গ্রহণযোগ্যতা কম। যদি বলতাম আমি একজন বেকার পথে পথে ঘুরি, তাহলে আপনি আমার কথা সহজে বিশ্বাস করতেন। আপনি বেকার নন? জি না, ঘুরে বেড়ানোই আমার কাজ। তবে চাকরি বাকরি কিছু করি না। আজ বরং উঠি। দাদিমা আপনাকে বসতে বলেছেন। উনি কি করছেন? শুয়ে আছেন। মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আপনি যদি চলে যান তাহলে দাদিমা খুব রাগ করবেন। তাহলে বরং অপেক্ষাই করি। আমি বেতের সোফায় বসে অপেক্ষা করছি। আমার সামনে বিব্রত ভঙ্গিতে এশা বসে আছে। বসে থাকতে ভালো লাগছে না, তা বোঝা যাচ্ছে। বারবার তাকাচ্ছে ভেতরের দরজার দিকে। এর মধ্যে দুবার হাত ঘড়ির দিকে তাকালো। উপকারী অতিথিকে একা ফেলে রেখে চলে যেতেও পারছে না। আজকালকার মেয়েরা অনেক স্মার্ট হয়। এরা ফট করে বলে বসে, আপনি বসে বসে পত্রিকা পড়ুন, আমার কাজ আছে। এশা তা বলতে পারছে না। আবার বসে থাকতে ইচ্ছা করছে না। তার গায়ে ছেলেদের চাদর। বয়স কত হবে? 24-25, কমও হতে পারে। চোখে মোটা ফ্রেমের চশমার জন্য হয়তো বয়স বেশি লাগছে। গায়ের রং শ্যামলা। রংটা আরেকটু ভালো হলে মেয়েটিকে দারুণ রূপবতী বলা যেত। শীতের দিনে ঠান্ডা মেঝেতে মেয়েটা খালি পায়ে এসেছে, এটা ইন্টারেস্টিং। যেসব মেয়ে বাসায় খালি পায়ে হাঁটাহাঁটি করে তারা খুব নরম স্বভাবের হয় বলে আমি জানি। আশা অস্বস্তির সঙ্গে বলল, আমার পরীক্ষা আছে, আমি পড়তে যাব। একা একা বসে থাকতে কি আপনার খারাপ লাগবে? খারাপ লাগবে না, পত্রিকা থাকলে দিন, বসে বসে পত্রিকা পড়ি। আমাদের বাসায় কোনো পত্রিকা রাখা হয় না। ও আচ্ছা, টিভি দেখবেন? টিভি ছেড়ে দিই। আচ্ছা দিন। আশা টিভি ছাড়লো। ছবি ঠিকমতো আসছে না, ঝাপসা ঝাপসা ছবি। আশা বলল, অ্যান্টেনার তার ছিঁড়ে গেছে বলে এই অবস্থা। আমার অসুবিধা হচ্ছে না। আমি খুব লজ্জিত যে আপনাকে একা বসিয়ে রেখে চলে যেতে হচ্ছে। লজ্জিত হওয়ার কিছু নেই। আপনি কাইন্ডলি পাশের চেয়ারটায় বসুন। এই চেয়ারটা ভাঙ্গা, হেলান দিয়ে পড়ে যেতে পারেন। আমি পাশের চেয়ারে বসলাম। কিছু কিছু বাড়ি আছে যার কোনো কিছুই ঠিক থাকে না। এটা বোধহয় সেরকম একটা বাড়ি। দেয়ালে বাঁকাভাবে ক্যালেন্ডার ঝুলছে, যার পাতা উল্টানো হয়নি। ডিসেম্বর মাস চলছে, ধুলা জমে আছে।
আমি ক্যালেন্ডার থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালাম টিভির দিকে। নাটক হচ্ছে। মাঝখান থেকে একটা নাটক দেখতে শুরু করলাম। এটা মন্দ না। পিছনে কি ঘটে গেছে আন্দাজ করতে করতে সামনে এগিয়ে যাওয়া। নাটকে একটি মধ্যবয়স্ক লোক তার স্ত্রীকে বলছে, এ তুমি কি বলছো সীমা? না না না, তোমার কথা আমি গ্রহণ করতে পারি না, বলেই ভেউ ভেউ করে মুখ বাঁকিয়ে কান্না। সীমা তখন কঠিন মুখে বলছে, চোখের জলের কোনো মূল্য নেই ফরিদ, এ পৃথিবীতে অস্ত্র মূল্যহীন। কিছু দূর নাটক দেখার পর মনে হলো এরা স্বামী স্ত্রী নয়। নাটকের স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে না। সহপাঠী প্রেমিক প্রেমিকা হতে পারে। মাঝবয়সী প্রেমিক প্রেমিকার ব্যাপারটা একটু খটকা লাগছে। যথেষ্ট আগ্রহ নিয়ে নাটক দেখছি। মাঝখান থেকে নাটক দেখার এত মজা আগে জানতাম না। জিক্স পাজলের মতো পাজল শেষ করার আনন্দ পাওয়া যাচ্ছে। নাটক শেষ হলো, মিলনান্তক ব্যাপার। শেষ দৃশ্যে সীমা জড়িয়ে ধরেছে ফরিদকে। ফরিদ বলছে, জীবনের কাছে আমরা পরাজিত হতে পারি না সীমা। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, পাখি আমার নীরের পাখি। নাটকের শেষ দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করার একটা নতুন স্টাইল শুরু হয়েছে, যার ফলে গানটা ভালো লাগে, নাটক ভালো লাগে না। আমি টিভি বন্ধ করে চুপচাপ বসে আছি। এবারে ড্রয়িং রুমে সময় কাটাবার মতো কিছু নেই। একটিমাত্র ক্যালেন্ডারের দিকে আর কতক্ষণ তাকিয়ে থাকা যায়। দরজায় কড়া নড়ছে। আমি দরজা খুললাম। স্যুটটাই পরা এক ভদ্রলোক। ছেলে মানুষের চেহারা, মাথা ভর্তি চুল। এত চুল আমি কারো মাথায় আগে দেখিনি। হাত বুলিয়ে দেখতে ইচ্ছে করছে। ভদ্রলোককে দেখে মনে হলো দরজার কড়া নেড়ে তিনি খুবই বিব্রত বোধ করছেন। আমি বললাম, কি চাই? ভদ্রলোক ক্ষীণ গলায় বললেন, এশা কি আছে? আছে, ওর পরীক্ষা, পড়াশোনা করছে। ও আচ্ছা। ভদ্রলোক মনে হলো আরো বিব্রত হলেন, আর সংকুচিত হয়ে গেলেন। আগের চেয়ে ক্ষীণ গলায় বললেন, আমি ওকে একটা কথা বলে চলে যাব। কথা বলতে রাজি হবে কিনা জানি না। কাইন্ডলি একটু আমার কথা বলুন। বলুন মুর্শেদ। মুর্শেদ বললেই চিনবে? জি। ভেতরে এসে বসুন, আমি বলছি। আমি ভেতরে যাব না, এখানেই দাঁড়াচ্ছি। আচ্ছা দাঁড়ান, কি নাম যেন বললেন আপনার? মুর্শেদ? জি মুর্শেদ। আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম, কি করা যায়। এখান থেকে আসা আসা করে ডাকা যায়? ডাকতে ইচ্ছে করছে না। সরাসরি বাড়ির ভেতর ঢুকে গেলে কেমন হয়? আশা কোথায় পড়াশোনা করছে তা আমি জানি। ভেতরের বারান্দার এক কোণায় তার পড়ার টেবিল। দাদিমাকে ধরাধরি করে ভেতরের বারান্দায় ইজি চেয়ারে শুয়ে দিতে গিয়ে আমি আশার পড়ার টেবিল দেখেছি। আগে যেহেতু একবার ভেতরে যেতে পেরেছি, এখন কেন পারবো না? আশা রেগে যেতে পারে, রাগুক না। মাঝে মাঝে রেগে যাওয়া ভালো। প্রচণ্ড রেগে গেলে শরীরে রোগ জীবাণু মরে যায়। যারা ঘন ঘন রাগে তাদের অসুখ বিসুখ হয় না বললেই চলে। আর যারা একেবারেই রাগে না, তারাই দুদিন পর পর অসুখে ভোগে। সবচেয়ে বড় কথা, আশাকে খানিকটা ভরকে দিতে ইচ্ছে করছে। আমাকে চুপচাপ বসিয়ে সে দিব্যি পড়াশোনা করবে তা হয় না, একটু হকচকিয়ে দেয়া যাক। আমি পর্দা সরিয়ে নিতান্ত পরিচিত জনের মতো ভেতরে ঢুকে গেলাম। আশা চেয়ারে পা তুলে বসেছে, বইয়ের উপর ঝুঁকে আছে। তার মনোযোগ এতই বেশি যে আমার বারান্দায় আসা সে টের পেল না। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাচ্চা মেয়েদের মতো পড়তেই থাকলো। আমি ঠিক তার পেছনে দাঁড়িয়ে খুব সহজ গলায় বললাম, আশা, মুর্শেদ সাহেব এসেছেন, বাইরে দাঁড়িয়ে আছেন, তোমার সঙ্গে একটা কথা বলেই চলে যাবেন। আশা ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালো। আমি বললাম, ভদ্রলোককে কি চলে যেতে বলবো? ভেতরে এসে বসতে বলেছিলাম, উনি রাজি হলেন না। আশা কঠিন গলায় বলল, আপনি দয়া করে বসার ঘরে বসুন। আপনি হুট করে ঘরে ঢুকে গেলেন কি মনে করে? আমি নিতান্তই স্বাভাবিক গলায় বললাম, ভদ্রলোককে কি বসতে বলবো? তাকে যা বলার আমি বলবো, প্লিজ আপনি বসার ঘরে যান। আশ্চর্য, আপনি কি মনে করে ভেতরে চলে এলেন? আমি আশাকে হকচকিত অবস্থায় রেখে চলে এলাম। ভদ্রলোক বাইরে সিগারেট ধরিয়েছেন। আমাকে দেখে আস্ত সিগারেট ফেলে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন। আমি বললাম, ভেতরে গিয়ে বসুন, আশা আসছে। আমাকে বসতে বলেছে? তা বলেনি, তবে আমার মনে হচ্ছে আপনি ভেতরে গিয়ে বসলে খুব রাগ করবে না। আমি বরং এখানেই থাকি। আচ্ছা থাকুন। আমি লম্বা লম্বা পা ফেলে রাস্তায় চলে এলাম। আপাতত রাস্তার দোকানগুলি কোনো একটিতে বসে চা খাবো। ইতিমধ্যে ভদ্রলোকের সঙ্গে আসার কথাবার্তা শেষ হবে। আমি আবার ফিরে যাব, ফিরে নাও যেতে পারি। এই জগৎ সংসারে আগেভাগে কিছুই বলা যায় না। শীতের রাতে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে চা খাবার অন্যরকম আনন্দ আছে। চা খেতে খেতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আকাশের তারা দেখতে হয়। সারা শরীরে লাগবে কনকনে শীতের হাওয়া, হাতে থাকবে চায়ের কাপ, দৃষ্টি আকাশের তারার দিকে। তারাগুলিকে তখন মনে হবে সাদা বরফের ছোট ছোট খণ্ড। হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করবে, কিন্তু ছোঁয়া যাবে না। পরপর 2 কাপ চা খেয়ে তৃতীয় কাপের অর্ডার দিয়েছি। তখন দেখি মুর্শেদ সাহেব হন হন করে চলে যাচ্ছেন। মাটির দিকে তাকিয়ে এত দ্রুত আমি কাউকে হাঁটতে দেখিনি। আমি ডাকলাম, এই যে ভাই মুর্শেদ সাহেব। ভদ্রলোক থমকে দাঁড়ালো, খুবই অবাক হয়ে তাকালেন।
নিতান্তই অপরিচিত কেউ নাম ধরে ডাকলে আমরা যেরকম অবাক হই সেরকম অবাক। ভদ্রলোক আমাকে চিনতে পারছেন না। আশ্চর্য আত্মবোলা মানুষ তো। আমি বললাম, চা খাবেন মোর্শেদ সাহেব? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি আমাকে চিনতে পারছেন না? জি না, একটু আগেই দেখা হয়েছে। ভদ্রলোক আরো বিস্মিত হলেন। আমি বললাম, এখন কি চিনতে পেরেছেন? তিনি মাথা নেড়ে বললেন, জি জি। মাথা নাড়ার ভঙ্গি দেখেই বুঝতে পারছি তিনি মোটেই চিনেননি। আমি বললাম, আশার সঙ্গে কথা হয়েছে? জি হয়েছে। এখন আপনাকে চিনতে পেরেছি। আপনি আশার ছোট মামা। আশাকে ডেকে দিয়েছেন। আপনার স্মৃতিশক্তি খুবই ভালো। আমি অবশ্যই আশার ছোট মামা না, সেটা কোনো বড় কথা না। আশা আপনার সঙ্গে কথা বলেছে, এটাই বড় কথা। আশা কথা বলেনি। কথা বলেনি? জি না। আমাকে দেখে প্রচণ্ড রাগ করলো। আপনি তো জানেন ও রাগ করলে কেঁদে ফেলে। কেঁদে ফেললো, তারপর বলল, বের হয়ে যাও এক্ষুনি, বের হও। আমি চলে এসেছি। ভালো করেছেন, আসুন চা খাওয়া যাক। আমি চা খাই না, চা খেলে রাতে ঘুম হয় না। তাহলে চা না খাওয়াই ভালো। আশা আপনার কে হয়? ও আমার স্ত্রী। আমি তাই আন্দাজ করছিলাম। চলুন যাওয়া যাক। চলুন। বড় রাস্তার দিকে ভদ্রলোক রিক্সা নিলেন। খিলগা যাবেন। রিক্সাওয়ালাকে বললেন, 132 নম্বর খিলগা, একতলা বাড়ি, সামনে একটা বড় আম গাছ আছে। রিক্সাওয়ালাকে এইভাবে বাড়ির ঠিকানা দিতে আমি কখনো শুনিনি। তিনি রিক্সায় উঠে বসে আমার দিকে তাকিয়ে বললেন, ছোট মামা, আপনি কোন দিকে যাবেন? আসুন আপনাকে নামিয়ে দিই। আমি আসার ছোট মামা নই, কিন্তু মনে হচ্ছে ভদ্রলোককে এসব বলা অর্থহীন। তার মাথায় ছোট মামার কাঁটা ঢুকে গেছে। সেই কাঁটা দূর করা এত সহজে সম্ভব না। আমি বললাম, মুর্শেদ সাহেব, আমি উল্টো দিকে যাব। আপনি আশাকে একটু বলবেন যে আমি সরি, একটা ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হবে না। যদি দেখা হয় বলবো, অবশ্যই বলবো। যাই ছোট মামা। আচ্ছা, আবার দেখা হবে। আমি উল্টো দিকে হাঁটা ধরলাম। আশাদের বাড়িতে আবার ফিরে যেতে ইচ্ছে করছে না। কি করবো এখনো ঠিক করিনি। ঘন্টাখানেক রাস্তায় হেঁটে মেসে গিয়ে ঘুমিয়ে পড়বো। রাতের খাওয়া এখনো হয়নি। কোথায় যাওয়া যায়? 20 টাকার একটা নোট পকেটে আছে। অনেক টাকা। 20 কাপ চা পাওয়া যাবে। একজন ভিখিরিদের দুদিনের রোজগার। ঢাকা শহরে বিক্রিদের গড় রোজগার 10 টাকা। এই তথ্য ইয়াদের কাছ থেকে পাওয়া। সে হলো আমার বোকা বন্ধুদের একজন। ইয়াদের অঢেল টাকা। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। ইয়াদকে বুদ্ধিমান বানাতে পারেনি। ইয়াদের পরিবারে যত টাকা হচ্ছে সে ততই বোকা হচ্ছে। ইয়াদ বিক্রিদের উপর গবেষণা করছে। তার পিএইচডি থিসিসের বিষয় হলো ভাসমান জনগোষ্ঠী আর্থসামাজিক নিরীক্ষার আলোকে। ইয়াদকে অনেক ডাটা কালেক্ট করতে হচ্ছে। আমি তাকে সাহায্য করছি। সাহায্য করার মানে হলো তার একটা বিশাল পেট মোটা কালো ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়ানো। তার কালো ব্যাগে পাওয়া যাবে না এমন জিনিস নেই। কাগজপত্র ছাড়াও ছোট একটা টাইপরাইটার, বোতলে ভর্তি চিরা গুড়, ইনস্ট্যান্ট কফি, চিনি, ফার্স্ট এডের জিনিসপত্র, এক গাদা লম্বা নাইলনের দড়িও আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, দড়ি কি জন্য রে ইয়াদ? সে মুখ শুকনো করে বলেছে, কখন কাজে লাগে বলা তো যায় না, রেখে দিলাম। ভালো করিনি। ভালো করিনি বলাটা ইয়াদের মুদ্রা দোষ। কিছু বললেই খানিকক্ষণ চুপচাপ থেকে বলবে, ভালো করিনি। রাত 1টার দিকে মজনুর দোকানে ভাত খেতে আসলাম। ভাতের হোটেলে সাধারণত কোনো নাম থাকে না। একটা নাম আছে। নাম হলো মজনু মিয়ার ভাত মাছের হোটেল। বিরাট সাইনবোর্ড। সাইনবোর্ডের এক মাথায় একটা মুরগির ছবি, আরেক মাথায় ছাগলের ছবি। ভাত মাছের ছবি নেই। মজনুর দোকানে ভাত খেতে যাওয়ার আদর্শ সময় হলো রাত 1টা। কাস্টমাররা চলে যায়। কর্মচারীরা দুটো টেবিল একত্রে করে গোল হয়ে খেতে বসে। ওদের সঙ্গে বসে পড়লেই হলো। মজনুর ভাত মাছের হোটেলে জাপ ফেলে দেওয়া হয়েছে। বই বাবুর্চি একসঙ্গে খেতে বসেছে। খাবার যা বাঁচে তাই শেষ সময়ে খাওয়া হয়। আজ ওদের ভাগ্য ভালো, রুই মাছ খাসি দুটোই বেঁচে গেছে। প্রচুর বেঁচেছে, শুধু ভাত নেই। অল্প কটা আছে, তাই একটা টিনের থালায় রাখা আছে। তরকারির চামচ 1 চামচ করেও সবার হবে না। আমাকে দেখে এরা জায়গা করে দিল। মজনু মিয়া বিরেশ মুখে বললেন, হিমু ভাই রোজ দেরি করেন। আপনার মতো কাস্টমার না থাকা ভালো, বড়ই যন্ত্রণা। আমি বললাম, ভাত নেই নাকি? যা আছে আপনার হয়ে যাবে, আপনি খান। ওরা মাছ গোস খাবে। এত বড় পেটে একটা খেলে পেট ভরে যায়। খানিকটা ভাত রান্না করে ফেললে কেমন হয়? হিমু ভাই, আপনি আর যন্ত্রণা করবেন না তো। রাত 1টার সময় ভাত রানবে? অসুবিধা কি? অসুবিধা আছে, চাল নাই। পোলাওয়ের চাল সামান্য আছে, সকালে বিরিয়ানি হবে। এই তোরা খা, আমি চললাম। আর শুনেন হিমু ভাই, আপনার ওই পাগলা বন্ধু ইয়ার সাহেবকে আমার এখানে আসতে নিষেধ করে দেবেন। আজ একদিনে 2বার এসেছে আপনার খোঁজে। 2বারই খুব যন্ত্রণা করেছে। বলে চা দিন। দিলাম চা। বলে কাপ পরিষ্কার হয়নি, গরম পানি দিয়ে ধুয়ে দিন, আমি ডাবল দাম দেব। দিলাম গরম পানি দিয়ে ধুয়ে। চা মুখে দিয়ে থু করে ফেলে দিয়ে বলল, চিনি কম দিয়ে আরেক কাপ দিতে বলুন, আমি ডবল দাম দিব। কথায় কথায় ডবল দাম। আরে ডবল দাম চাই কে তার কাছে? এতগুলো কাস্টমারের সামনে যে খু করে চা ফেললো, আমার অপমান হয় না? আপনি আপনার বন্ধুকে বলে দেবেন। ইয়াদকে আমি বলে দেব। আজে বাজে লোককে হোটেল সিনিয়ে দিয়েছেন, এরা জান শেষ করে দেয়।
মজনু মিয়া ক্যাশ নিয়ে চলে গেল। টিনের থালায় এক থালা ভাত নিয়ে আমরা 6 জন মানুষ চুপচাপ বসে আছি। বাবুর্চির নাম মুস্তফা। মুস্তফা বসেছে আমার পাশে। সে ক্লান্ত ও ক্ষুধার্ত। মুস্তফা বলল, হিমু ভাই আপনি খান, রুই মাছটা ভালো ছিল, আরই 4 মাছ খেয়ে আরাম পাইবেন। আমি একা ভাত খাবো, আপনার শুধু তরকারি? অসুবিধা কিছু নাই ভাইজান। অসুবিধা আছে, চুলা ধরান, পোলাওয়ের চাল বসিয়ে দেন, পোলাও রান্না করে ফেলুন, ভালো মাছ আছে, পোলাও দিয়ে আরাম করে খাই। বাবুর্চি অন্যদের দিকে তাকালো, সবার চোখই চকচক করছে। আমি বললাম, মাছের তরকারি ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে, চুলা তো ধরাতেই হবে। মুস্তফা ক্ষীণ গলায় বলল, মালিক শুনলে খুব রাগ হইব। শুনবে কেন? শুনবে না, তাছাড়া আগামী 2 দিন মালিক দোকানে আসবে না। পোলাও বসাইয়া দিমু? দিন। সকালের জন্য মুরগি কাটা আছে, মোরগ পোলাই বসাইয়া দিমু ভাইজান? আইডিয়া মন্দ না, যাহা 52 তাহা 65। পোলাও যখন হচ্ছে, মোরগ পোলে অসুবিধা কি? কতক্ষণ লাগবে? ডাবল আগুন দিয়ে রানলে আধা ঘন্টার মামলা ভাইজান। দিন ডাবল আগুন। সিঙ্গেল আগুনে আজকাল কিছু হয় না। মজনু মিয়ার বাত মাছের দোকানের কর্মচারীদের চোখ মুখ আনন্দে জলমল করতে লাগলো। আমি বললাম, রান্না বান্না হোক, আমি আধ ঘন্টা পর আসবো। চা বানাইয়া দেই ভাইজান, পয়সা পয়সা গরম চা খান। চা খেয়ে খিদা নষ্ট করবো না, ভালো ভালো জিনিস রান্না হচ্ছে। আমি চলে গেলাম তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরে। ডাকাটাকি করে মহিব সাহেবের ঘুম ভাঙালাম। তিনি স্টোরের ভেতরেই ঘুমান। মহিব সাহেব দরজা খুলে সহজ গলায় বললেন, কি দরকার হিমু বাবু? 6 বোতল ঠান্ডা কোক দিন তো। মহিব সাহেব 6টা বোতল পলিথিনের ব্যাগে করে নিয়ে এলেন। একবারও জিজ্ঞেস করলেন না রাত 1:30টায় কোক কি জন্যে। মহিব সাহেব, সঙ্গে টাকা নেই, টাকা পরে দিয়ে যাব। জি আচ্ছা, আপনি আমার জন্য একটু দোয়া করবেন হিমু ভাই, খাস দিলে দোয়া করবেন। আবার কি হলো? কিছু হয়নি, এমনি বললাম। আজ আপনার জন্মদিন, একটা শুভ দিন। জন্মদিন আপনি জানতেন? জানবো না কেন, জানি। সকালবেলা একবার আপনার কাছে যাব ভেবেছিলাম, যেতে পারিনি, ছুটি পেলাম না। যাক, তবু শুভ দিনে শেষ পর্যন্ত দেখা হলো। শুভ দিনে দেখা হয়নি মহিব সাহেব, এখন প্রায় 2টা বাজতে চললো, জন্মদিনের মেয়াদ শেষ, যাই। মহিব সাহেব দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। 6 বোতল কোক নিয়ে আমি বের হয়ে এলাম। মজনু মিয়ার বাত মাছের হোটেলের লোকজন নিশ্চয়ই অপেক্ষা করছে আমার জন্য। ভালো শীত পড়েছে। শীতের সময় সবাই খুব দ্রুত হাঁটে। আমি ধীরে ধীরে এগোচ্ছি। গায়ে শীত মাখিয়ে হাঁটতে ভালো লাগছে। রাতে হাঁটার সময় আপনাতেই আকাশের দিকে চোখ যায়। প্রাচীনকালে মানুষ আকাশের তারার দিকে তাকিয়ে দীর্ঘ ভ্রমণে বেরোতো। সব মানুষই বোধ হয় সে প্রাচীন স্মৃতি তার জীবনে বহন করে। ঘরের ভেতর 2টা চিঠি। একটি খাম দেখেই বোঝা যাচ্ছে রূপার কাছ থেকে এসেছে। কার্টিস পেপারে দবদবে সাদা খাম। খামের এক মাথায় রূপালি কালিতে অ্যাম্বস করা রূপার নাম। সাদার উপর রূপালি ফুটে না, তবুও এটাই রূপার স্টাইল। অন্য চিঠিটা ব্রাউন কাগজের, ঠিকানা ইংরেজিতে টাইপ করা। 2টা চিঠির কোনোটিতে স্ট্যাম্প নেই, হাতে হাতে পৌঁছে দেয়া। আমি রূপার চিঠি পকেটে রেখে অন্যটা খুললাম। যা ভেবেছি তাই, ইয়াদের লেখা, টাইপ করা চিঠি, ইংরেজি ভাষায়, টেলিগ্রাফের ধরনের লেখা। হিমু, খুঁজে পাচ্ছি না, কোথায় আছো? ভিডিও ক্যামেরা কিনেছি, সব ভিডিও হবে। ইয়াদ। ঘরে থাকলে ইয়াদের হাতে পড়তে হবে, সারাদিনের জন্য আটকে যেতে হবে। আমার কাজ হবে তার পেট মোটা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো। এখন যেহেতু ভিডিও ক্যামেরা কেনা হয়েছে, ভিক্ষুকদের ইন্টারভিউ হবে ভিডিওতে। এতদিন ক্যাসেট রেকর্ডার হচ্ছিল। ইয়াদের কাজকর্ম পরিষ্কার, তৈরি প্রশ্নমালা আছে। ইন্টারভিউর সময় তৈরি প্রশ্নমালার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্নের নমুনা হলো, নাম, স্ত্রী না পুরুষ, বয়স, শিক্ষা, পিতার নাম, ঠিকানা স্থায়ী অস্থায়ী, কতদিন ধরে ভিক্ষা করছেন, দৈনিক গড় আয় কত, পরিবারের সদস্য সংখ্যা, সদস্যদের মধ্যে কতজন ভিক্ষুক, খাবার রান্না করে খান না ভিক্ষালব্ধ খাবার খান। এরকম মোট 50টা প্রশ্ন। একজনের উত্তর দিতে ঘন্টাখানিক লাগে। 1 ঘন্টার জন্য তাকে 5 টাকা দেয়া হয়। 5 টাকা চকচকে একটা নোট হাতে নিয়ে অধিকাংশ ভিক্ষুকই চোখ কপালে তুলে বলেন, অতক্ষণ খাটনি করে এইটা কি দিলেন, আপনার বিচার নাই? আমি ইয়াদকে বলার চেষ্টা করেছি এ জাতীয় প্রশ্ন অর্থহীন। ইয়াদ মানতে রাজি নয়। সে নাকি 3 মাস দিন রাত খেটে প্রশ্ন তৈরি করেছে। প্রশ্ন তৈরির আগে স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করিয়েছে, কম্পিউটার সফটওয়্যারে পরিবর্তন করেছে, ইত্যাদি ইত্যাদি। আমি তার বকবকানি শুনে বিরক্ত হয়ে বলেছি, চুপ কর গাধা। সে খুবই অবাক হয়ে বলেছে, গাধা বলছিস কেন? আমাকে গাধা বলার পেছনে তোর কি কি যুক্তি আছে? তুই পয়েন্ট ওয়াইজ কাগজে লিখে আমাকে দে, আমি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করব। যদি দেখি তোর যুক্তি ঠিক না, তাহলে আমাকে গাধা বলার জন্য তোকে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। এ জাতীয় মানুষদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আমি সবসময় দূরে থাকার চেষ্টাই করি। আমি পালিয়ে পালিয়ে বেড়াই। গাধাটা আমাকে খুঁজে খুঁজে বের করে। এক ধরনের চোর পুলিশ খেলা। আমি চোর, সে পুলিশ। যেহেতু চোরের বুদ্ধি সবসময় পুলিশের বুদ্ধির চেয়ে বেশি, সেহেতু সে গত 1 সপ্তাহ আমার দেখা পায়নি, আজও পাবে না। আমি বের হয়ে পড়লাম। আমার কোনো রকম পরিকল্পনা নেই। প্রথমে রূপার কাছে যাওয়া যায়, ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না। প্রিয় মুখ কিছুদিন পর পর দেখতে হয়। মানুষের মস্তিষ্ক অপ্রিয়জনদের ছবি সুন্দর করে সাজিয়ে রাখে।
প্রিয়জনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজায় না, যেজন্য চোখ বন্ধ করে প্রিয়জনদের চেহারা কখনোই মনে করা যায় না। রূপাকে পাওয়া গেল না। রূপার বাবার সঙ্গে দেখা হলো। তিনি বুড়ুকুসকে বললেন, ও তো ঢাকায় নেই। ভদ্রলোক সহজ গলায় মিথ্যা বলেন, রূপা ঢাকায় আছে তা তার কথা থেকে বুঝতে পারছি না। আমি বললাম, কোথায় গেছে? সেটা জানার কি খুব প্রয়োজন আছে? না, জানার প্রয়োজন নেই, তবু জানতে ইচ্ছে করছে। ও যশোর গিয়েছে। ঠিকানাটা বলবেন? ভদ্রলোক শুকনো গলায় বললেন, ঠিকানা দিতে যাচ্ছি না, ও অসুস্থ। আমরা চাই না অসুস্থ অবস্থায় কেউ ওকে বিরক্ত করে। অসুস্থ অবস্থায় মানুষের বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে। আমি ওর খুব ভালো বন্ধু। ওর ঠিকানা দেওয়া যাবে না। ও কোথায় গেছে বললেন যেন? যশোর। খুব শিগগির ফেরার সম্ভাবনা নেই, তাই না? দেরি হবে। আমি খুব চিন্তিত মুখে বললাম, একটা ঝামেলা হয়ে গেল যে। আজই প্রেস ক্লাবের সামনে রাস্তায় রূপার সঙ্গে আমার দেখা হয়ে গেল। সেই আমাকে বাসায় আসতে বলেছে। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বলছেন রূপা যশোরে। আপনার মতো বয়স্ক দায়িত্ববান একজন মানুষ আমার সঙ্গে নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। তাহলে রূপার সঙ্গে দেখা হলো কিভাবে? ভদ্রলোক তাকিয়ে আছেন, কিছু বললেন না। তাকে মুখ্যম আঘাত করা হয়েছে। সামলে উঠতে সময় লাগবে। তার মুখের ভাবের পরিবর্তন দেখতে ভালো লাগছে। তোমার নাম হিমু না? জি। মিথ্যা যা বলার তুমি বলেছ। রূপার সঙ্গে তোমার দেখা হয়নি, ও যশোরে আছে। আমার সঙ্গে তুমি যে ক্ষুদ্র রসিকতা করার চেষ্টা করলে তা আর করবে না, মনে থাকবে? জি স্যার, থাকবে। গেট আউট। থ্যাংক ইউ স্যার। আমি চলে এলাম। এমন কঠিন ধরনের একজন মানুষ রূপার মতো মেয়ের বাবা কি করে হলেন ভাবতে ভাবতে আমি হাঁটছি। রূপার চিঠি এখনো পড়া হয়নি। পড়লে তো ফুরিয়ে গেল। চিঠির এই হলো ম্যাজিক। যতক্ষণ পড়া হয় না ততক্ষণ ম্যাজিক থাকে, পড়া মাত্রই ম্যাজিক ফুরিয়ে যায়। কোথায় যাওয়া যায়? মেসে ফিরে যাবার প্রশ্নে ওঠে না। ইয়াদ সেখানে নিশ্চয়ই বসে আছে। আমি মুর্শেদ সাহেবের বাসার দিকে রওনা হলাম। খিলগা দূর আছে, অনেকক্ষণ হাঁটতে হবে। কোনো একটা উদ্দেশ্যে সামনে রেখে হাঁটতে ভালো লাগে, যদিও জানি মুর্শেদ সাহেবকে পাওয়া যাবে না। কোনো কোনো দিন এমন যায় যে কাউকেই পাওয়া যায় না। আজ বোধ হয় সেরকম একটা দিন। মুর্শেদ সাহেবকে পাওয়া গেল না। দরজা তালাবদ্ধ। তবে একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। বাসার ঠিকানা বলার সময় তিনি বলেছিলেন 132 নং খিলগা, একতলা বাড়ি, সামনে বিরাট আম গাছ। সবই ঠিক আছে, শুধু আম গাছ নেই। শুধু এই বাড়ি না, আশেপাশের কোনো বাড়ির সামনেই আম গাছ নেই। মুর্শেদ সাহেবের বাড়িতে দারোয়ান জাতীয় একজনকে পাওয়া গেল। তাকে জিজ্ঞেস করলাম, এখানে কি আম গাছ কখনো ছিল? সে বিরক্ত হয়ে বলল, আম গাছ কেন থাকবে? যেন আম গাছ থাকাটা অপরাধ। আমি খুবই বিনয়ের সঙ্গে বললাম, আপনি এ বাড়িতে কয়দিন ধরে আছেন? ছোটবেলা থেকে আসি। এটা কি মুর্শেদ সাহেবের কেনা বাড়ি? যে না, ভাড়া বাসা। তো এই বেশি দিন থাকবো না, বাড়িওয়ালা নোটিশ দিছে। আচ্ছা ভাই, যাই। ওনারা কিছু বলা লাগবো? না। আমি আবার হাঁটা ধরলাম। রাত 1টা পর্যন্ত পথে পথে থাকতে হবে। ইয়াদ 1টা পর্যন্ত আমার জন্য বসে থাকবে না। তাকে রাত 12টার মধ্যে বাড়ি ফিরতে হবে। নিতুর কঠিন নির্দেশ। নিতুর মতো মেয়ের নির্দেশ অগ্রাহ্য করা ইয়াদের পক্ষে সম্ভব না। নিতুর সঙ্গে দেখা করে হলে কেমন হয়? ইয়াদের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইয়াদের বাসায় গিয়ে বসে থাকা। সে বসে থাকবে আমার মেসে, আমি বসে থাকবো তার বাড়িতে। চুরি পুলিশ খেলার এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর হয় না। ফুল প্রফ। ইয়াদের বাড়ি একটা হুলস্থুলু ব্যাপার, বাইরে থেকে মনে হয় জেলখানা। গেটটাও এমন যে বাইরে থেকে কিছু দেখা যায় না। বড় গেট কখনো খোলা হয় না। বড় গেটের সঙ্গে আছে একটা খোকা গেট, অনেক ধাক্কাধাক্কির পর সেটা খোলা হয়। বাড়িতে ঢুকতে হয় মাথা নিচু করে। একবার ঢুকার পর সঙ্গে সঙ্গে ছুটে বের হয়ে যেতে ইচ্ছে করে, কারণ তীব্র বেগে দুটা অ্যালসাসিয়ান ছুটে আসে। এদের একজন কুচকুচে কালো, অন্যজন ধবধবে সাদা। রং ভিন্ন হলেও এদের স্বভাব অভিন্ন। দুজন ভয়ঙ্কর হিংস্র। এদের একজনের নাম টুটি, অন্যজনের নাম ফুটি। দারোয়ান বলে, চুপ টুটি ফুটি। এরা চুপ করে, তবে এমনভাবে তাকায় যেন মনে হয় যে কোনো সুযোগে এরা ঘাড় কামড়ে ধরবে। গেট থেকে বাড়ি পর্যন্ত খানিকক্ষণ বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয়। সে বাগানও দারুণ বাগান। এদের বাড়ি দোতলা, সিঁড়ি মার্বেল পাথরের। বাড়ির বারান্দায় ইউ আকৃতির কিছু বেতের চেয়ার বসানো। মনে হয় প্রতিদিন চেয়ারগুলিতে রং করা হয়, কারণ যখনই আমি দেখি জকজক করছে। চেয়ারের গদিগুলোর রং হালকা সবুজ। সাদা ও সবুজে যে এত সুন্দর কম্বিনেশন হয় তা ইয়াদের বাড়িতে না এলে কখনো জানতে পারতাম না। ঠিক মাঝখানের বেতের চেয়ারে নিতু বসেছিল। নিতু হলো নায়িকা স্বভাবের মেয়ে। সবসময় সেজেগুজে থাকে, নায়িকাদের মতো চোখে থাকে সানগ্লাস। দিনরাত সবসময় সানগ্লাসে তাকে যখনই দেখি তখনই মনে হয় সে পার্টিতে যাচ্ছে কিংবা পার্টি থেকে ফিরেছে। স্বাভাবিক ভঙ্গিতে এই মেয়েটাকে একবার আমার দেখতে ইচ্ছে করে। সেটা বোধ হয় সম্ভব না। আমাকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, যাক, আপনাকে তাহলে পাওয়া গেল। ও খুব বেকুল হয়ে আপনাকে খুঁজছে। ব্যাপার কি খোঁজ নিতে এলাম। ব্যাপার কি আমি জানি না। বিক্ষোভ সম্পর্কিত কিছু হবে, আমি জানতেও চাইনি। আপনার কেমন লাগছে? কেন কেমন লাগছে? মনে হচ্ছে ম্যানহোলের গর্তের কাজ করেছিলেন, কাজ বন্ধ করে বেড়াতে এসেছেন, ফিরে গিয়ে আবার কাজ শুরু করবেন। এতটা খারাপ? হ্যাঁ, এতটাই খারাপ। আপনি কি গোসল করেন না করেন না? শীতের সময় কম করি। বাথটাবে গরম পানি দিলে আপনি কি গোসল করবেন? আমার প্রয়োজন নেই, নোংরা থাকতে ভালো লাগছে। নোংরা থাকতে ভালো লাগছে মানে? এটা কোন ধরনের কথা? রসিকতা করার চেষ্টা করছি। নিতুর ঠোঁট বাঁকিয়ে বলল,
রসিকতা বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনি আসলেই নোংরা থাকতে ভালোবাসেন। যাই হোক, আমার জন্য হলেও দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুন। আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলি। আপনাকে নতুন এক সেট কাপড় দিচ্ছি। গায়ের কাপড় বাথটাবে রেখে আসবেন, ইস্ত্রি করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। আমি হাসলাম। নিতু বলল, হাসবেন না? হাসির কোনো কথা বলিনি। যান বাথরুমে ঢুকে পড়ুন। কই? একজন মানুষ আছে বাথরুম প্রেমী। তারা অন্য কিছুতেই মুগ্ধ হয় না, বাথরুম দেখে মুগ্ধ হয়। আমি সেগুলো পড়ি না, কিন্তু ইয়াদের বাড়ির বাথরুমে ঢুকে খানিকক্ষণ চুপচাপ থেকে মনে মনে বলি, একই। আজ আবার বললাম, বাথটাব ভর্তি পানি। সেই বাথটাব এত বড় যে ইচ্ছা করলে সাঁতার কাটা যায়, ডুব দেওয়া যায়। গোসল করতে করতে সঙ্গীত শ্রবণের ব্যবস্থা আছে। সঙ্গীত কন্ট্রোল অবশ্যই বাইরে। যে রেকর্ড বাজানো হবে স্পিকারের মাধ্যমে তা চলে আসবে বাথরুমে। এখন গান হচ্ছে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আহত হতেন, কারণ বাথটাবে শুয়ে আমি শুনছি তার মায়ার খেলা। সখী বলছে, ওগো কেন, ওগো কেন মিছে এ পিপাসা, আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে, আছে মন্দ সমীরণ পুষ্পভূষণ, কুকিল কুচিত কুঞ্জ। প্রায় ঘন্টাখানেক বাথরুমে কাটিয়ে বের হয়ে এলাম। গায়ে দবদবে সাদা পায়জামা পাঞ্জাবি, একটা হালকা নীল উলের চাদর, পায়ে দিয়েছি ছোট জুতো, সেগুলো নতুন। আয়নায় নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে। নিতু বলল, বাহ, আপনাকে ভালো দেখাচ্ছে। আসুন চা খেতে বসুন। বিভিন্ন খাবারের জন্য এদের বিভিন্ন ঘর আছে। চা খাবার জন্য আছে টি রুম। আমরা দুজন টি রুমে বসলাম। পট ভর্তি চা, সঙ্গে অ্যাশট্রে এবং টিন ভর্তি সিগারেট। নিতু বলল, চা নিন, সিগারেট নিন, যাবার সময় টিনটা নিয়ে যাবেন, এটা আপনার জন্য। আচ্ছা, নিয়ে যাব। এখন আপনার সঙ্গে আমি কিছুক্ষণ খোলামেলা কথা বলবো। যা জানতে চাইবো আপনি দয়া করে উত্তর দেবেন। দেব। ইয়াদ আপনার কিরকম বন্ধু? ভালো বন্ধু। ভালো বন্ধু যদি হয় তাহলে ওকে আপনি গাধা বলেছিলেন কেন? গাধা এক ধরনের আদরের ডাক। অপরিচিত বা অর্ধপরিচিতদের গাধা বলা যাবে না, বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুদেরই গাধা বলা যায়। এত প্রিয় বন্ধুরা রাগ করে না, বরং খুশি হয়। আপনি কি জানেন ইয়াদ অন্য 10 জনের মতো নয়? সে সবকিছু সিরিয়াসলি নেই। আপনি গাধা বলায় সে সারা রাত ঘুমায়নি, জেগে বসেছিল, একটা খাতায় নোট করছিল কেন তাকে গাধা বলা যাবে না। আমি হাসতে হাসতে বললাম, সে যা করছিল গাধা বলার জন্য কি তা যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। ভবিষ্যতে কখনো তাকে গাধা বলবেন না, এবং তার মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢুকিয়ে দেবেন না। আমি ওর মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢুকাইনি। ঢুকিয়েছেন। আপনি ওকে বলেছেন ভিক্ষুকদের জানতে হলে ভিক্ষুক হতে হবে, ওদের সঙ্গে থাকতে হবে, ওদের মতো ভিক্ষা করতে হবে। বলেননি এমন কথা? বলেছি। আপনি তা বিশ্বাস করেন? করি। তার মানে হলো আপনি বলতে চাচ্ছেন কেউ যদি পিঁপড়াদের সম্পর্কে গবেষণা করতে চায় তাহলে তাকে পিঁপড়া হতে হবে এবং পিঁপড়াদের সঙ্গে থাকতে হবে, পিঁপড়াদের খাবার খেতে হবে। ওদের ভালো মতো জানতে হলে তাই করতে হবে, কিন্তু সেই উপায় নেই। ভিক্ষুকদের ব্যাপারে উপায় আছে। তাছাড়া পিঁপড়া মানুষ না, ভিক্ষুকরা মানুষ। আমি যে আপনাকে কি পরিমাণ অপছন্দ করি তা কি আপনি জানেন? না, জানি না। মাকড়সা আমি যতটা অপছন্দ করি আপনাকে তার চেয়ে বেশি অপছন্দ করি। আজ আমি বারান্দায় বসেছিলাম। আপনি যখন আসছিলেন তখন ইচ্ছা করেছিল টুটি ফুটিকে বলি, ধর এই লোকটাকে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। বলেই ফেলতাম, নিজেকে সামলেছি। আমি নিজেকে কন্ট্রোল করেছি। আজ যা করেছি অন্যদিন যে তা করতে পারবো তা তো না। একদিন হয়তো সত্যি কুকুর লেলিয়ে দেবো। নিন আরেক কাপ চা খান। আমি আরেক কাপ চা নিলাম। ঋতু বলল, আপনার সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে। আপনি নাকি মহাপুরুষ জাতীয় মানুষ, মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। আমি তার এক বিন্দু বিশ্বাস করি না। আমি নিজেও করি না, কিন্তু কেউ কেউ করে। আপনার অদ্ভুত জীবনযাপন প্রণালীর জন্যই করে। নোংরা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে মানুষ মহাপুরুষ হয় না। যদি হতো তাহলে ঢাকা শহরে 3 লক্ষ মহাপুরুষ থাকতো। এই শহরে রাস্তায় ঘুরে বেড়ানো মানুষের সংখ্যা 3 লক্ষ। বুঝতে পারছেন? পারছি। আপনার কোনো ক্ষমতা নেই তা বলছি না। একটা ক্ষমতা আছে, ভালোই আছে। সেটা হলো সুন্দর করে কথা বলা। আপনি যা বলেন তাই সত্যি বলে মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছে করে। এই ক্ষমতা নিম্ন শ্রেণীর ক্ষমতা। রাস্তায় রাস্তায় যারা ওষুধ বিক্রি করে তাদেরও এই ক্ষমতা আছে। আপনি যদি দাঁতের মাজন কিংবা সর্বব্যথা নিবারণে ওষুধ বিক্রি করেন তাহলে বেশ ভালো বিক্রি করবেন। নিতুর সঙ্গে অন্যদের এক জায়গায় বেশ ভালো অমিল আছে। রাগের কথা বলতে বলতে অন্যদের রাগ পড়ে যায়, তার রাগ বাড়তেই থাকে। আস্তে আস্তে মুখ লাল হতে থাকে, একসময় সারা মুখ লাল টকটকে হয়ে যায়, এখন যেমন হয়েছে। নিতু বলল, আমি অনেক কথা বললাম, আপনি তার উত্তরে কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি কিছু বলতে যাচ্ছি না। তাহলে আপনি কি স্বীকার করে নিলেন আমি যা বললাম সবই সত্যি? হ্যাঁ। ইন দ্যাট কেস আপনি কি আমার পরামর্শ শুনবেন? হ্যাঁ, শুনবো। আপনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলুন। আপনার মধ্যে যেসব অস্বাভাবিকতা আছে একজন ভালো সাইকিয়াট্রিস্ট তা দূর করতে পারবে। আপনি অনেকদিন থেকেই মহাপুরুষের ভূমিকা অভিনয় করছেন। অভিনয় করতে করতে আপনার ধারণা হয়েছে আপনি একজন মহাপুরুষ। এরকম কোনো ধারণা আমার হয়নি। হয়েছে। ইয়াদের কাছে শুনেছি আপনি মজনু মিয়ার মাছে বাতের হোটেলের নামে একটা হোটেলে ভাত খান। সেখানে এক রাতে বললেন হোটেলের মালিক 2 দিন হোটেলে আসবে না, এবং এই বলে কর্মচারীদের প্ররোচিত করলেন রোস্ট পোলাও টোলাও রাধার জন্য। করেননি? হ্যাঁ, করেছি। এগুলো হচ্ছে মহাপুরুষ সিনড্রোম। নিজেকে আপনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন ভাবতে শুরু করেছেন। মজনু মিয়া কিন্তু 2 দিন ঠিকই হোটেলে আসেনি। তা আসেনি, কাকতালীয় ব্যাপার।
মাঝে মাঝে কাকতালীয় ব্যাপার ঘটে। কেউ কেউ সেসব ব্যাপার কাজে লাগাতে চেষ্টা করে, আপনি যেমন করেছেন। আপনি একজন অসুস্থ মানুষ, আপনার চিকিৎসা হওয়া দরকার। আমি হাই তুলতে তুলতে বললাম, আমি চিকিৎসা করাবো, আপনি সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিন। সত্যি করাবেন? হ্যাঁ সত্যি। আমার কাছে কার্ড আছে, কার্ড দিয়ে দিচ্ছি। আমি টেলিফোনে ওনার সঙ্গে কথা বলে রাখবো। আচ্ছা, আজ তাহলে উঠি। আপনার বন্ধুর জন্য অপেক্ষা করবেন না? আমি হাই তুলতে তুলতে বললাম, ও আজ রাতে বাসায় ফিরবে না। কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি আপনার তথাকথিত অলৌকিক ক্ষমতার নমুনা আমাকে দেখাতে চাচ্ছেন? আমাকে ভরকে দিতে চাচ্ছেন? তা না, আপনি শুধু শুধু রাগ করছেন। আমার মনে হচ্ছে আজ রাতে বাসায় ফিরবে না। শুনুন হিমু সাহেব, আমার সঙ্গে চালাকি করতে যাবেন না। আমি চালাকি পছন্দ করি না। নিতু বারান্দা পর্যন্ত এগিয়ে দিতে এলো। টুটি ফুটি বারান্দায় বসেছিল। নিতুকে দেখেই উঠে দাঁড়ালো। লেজ নাড়তে লাগলো। লেজ নাড়া দিয়ে কুকুর কি বোঝাতে চেষ্টা করে? লেজ নেড়ে কি সে বলে, আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসার পরিমাণও কি সে লেজ নেড়ে প্রকাশ করে? কেউ কি এই বিষয়টি নিয়ে রিসার্চ করেছে? ইহাদের মতো কেউ একজন এসে ব্যাপারটা নিয়ে রিসার্চ করলেই পারে। কুকুরের লেজ এবং ভালোবাসা। আমি মেসে ফিরলাম না। এত সকাল সকাল ফেরা ঠিক হবে না। ইয়াদ হয়তো বসে আছে। রাস্তায় হাঁটতে ইচ্ছা করছে না, ক্লান্তি লাগছে। কেন জানি মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা হচ্ছে। মেসে ফিরে যাওয়াই ভালো। মাথার যন্ত্রণা ইদানিং আমাকে কাবু করে ফেলছে। হালকাভাবে শুরু হয়, শেষের দিকে ভয়াবহ অবস্থা। একসময় ইচ্ছা করে কাউকে ডেকে বলি, ভাই আপনি আবার মাথাটা ছুরি দিয়ে কেটে শরীর থেকে আলাদা করে দিতে পারেন? রূপার চিঠি এখনো পড়া হয়নি। বিছানায় শুয়ে শুয়ে চিঠিটা পড়া যায়। আমি একটা রিকশা নিয়ে নিলাম। ইয়াদ আমার জন্য মেসে বসেনি। এটা একটা সুসংবাদ। আগের মতো টাইপ করা ইংরেজি নোট রেখে গেছে। খুঁজে পাচ্ছি না, জরুরি প্রয়োজন, দয়া করে যোগাযোগ করো। ভিডিও ক্যামেরা কিনেছি, ইয়াদ। দরজা বন্ধ করে শুয়ে পড়ার সময় মনে হলো রূপার চিঠি আমার সঙ্গে নেই। নিজেদের বাসায় পুরনো কাপড়ের সঙ্গে ফেলে এসেছি। কাপড়গুলো ইতিমধ্যে নিশ্চয়ই দুপার বাড়িতে চলে গেছে। মাথার যন্ত্রণা বাড়ছে। এই অসহ্য তীব্র যন্ত্রণার উৎস কি? তীব্র আনন্দ যিনি দেন, তীব্র ব্যথাও কি তারে দেয়া? কিন্তু তা তো হবার কথা না। যিনি পরম মঙ্গলময়, ব্যথা তার সৃষ্টি হতে পারে না। পাশের ঘরে হইচই হচ্ছে। তাস খেলা হচ্ছে নিশ্চয়। আজ বৃহস্পতিবার, সপ্তাহে এই একটা দিন মেসে তাস খেলা হয়। শুধু তাস না, অতি সস্তার বাংলা মদ আনা হয়। যারা এই জিনিস খান না তারাও দু এক চুমুক খান। সারা রাতে তাদের আনন্দিত কথাবার্তা শোনা যায়। এই আনন্দও কি তার দেয়া? ধুমধুম করে দরজায় কিল পড়ছে। আমি ঘুমের করে বললাম, কে? কেউ জবাব দিল না। দরজায় শব্দ হতে থাকলো। আমার সমস্যা হচ্ছে, শীতের ভোরে একবার ল্যাপের ভেতর থেকে বের হলে আবার ঢুকতে পারি না। এখনো ঠিকমতো ভোর হয়নি। চারদিকে আঁধার হয়ে আছে। কাচের জানালায় গাঢ় কুয়াশা দেখতে পাচ্ছি। এত ভোরে আমার কাছে আসার মতো কে আছে? ভাবতে ভাবতে দরজা খুলে দেখি ইয়াদ। এই প্রচণ্ড শীতে তার গায়ে একটা ট্র্যাকিং স্যুট, পায়ে ক্যাটস জুতো। নিশ্চয়ই দৌড়ে এসেছে। চোখ মুখ লাল, বড় বড় করে শ্বাস নিচ্ছে। ইয়াদ বলল, জগিং করতে বের হয়েছিলাম, ভাবলাম একটা চান্স নিয়ে দেখি তোকে পাওয়া যায় কিনা। কতবার যে এসেছি তোর খোঁজে। এ কদিন কোথায় ছিলি? আমি জবাব না দিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমের দরজা ঠেলে ইয়াদও ঢুকে গেল। আমি মুখে পানি দিচ্ছি, ইয়াদ পাশে। সে বলল, ছিলি কোথায় তুই? ইয়াদের স্বভাব চরিত্রের একটা ভালো দিক হচ্ছে, অধিকাংশ প্রশ্নেরই সে কোনো জবাব শুনতে চায় না। প্রশ্ন করা প্রয়োজন বলে প্রশ্ন করে। জবাব দিলে ভালো, না দিলেও ক্ষতি নেই। সে প্রশ্ন করে যাবে তার মনের আনন্দে। হিমু, কি কাল রাতে আমার বউকে তুই খামোখা বই দেখালি কেন? বই দেখিয়েছি? অফকোর্স বই দেখিয়েছিস। তুই তাকে বললি আমি নাকি রাতে ফিরবো না। এদিকে আমি সত্যি সত্যি আটকে পড়ে গেলাম ছোট খালার বাসায়। ফিরতে ফিরতে রাত 2টা বেজে গেছে। এসে দেখি নিতুর মাথায় পানি ডালা হচ্ছে। পরিচিত অপরিচিত সব জায়গায় টেলিফোন করা হয়েছে। ম্যানেজারকে পাঠানো হয়েছে সব হাসপাতালে খোঁজ নিয়ে আসতে। ম্যানেজার বেটা গাড়ি নিয়ে বের হয়ে সেই গাড়ি ড্রেনে ফেলে দিয়েছে। এই অবস্থা? হ্যাঁ, এই অবস্থা। নিতুর হাইপার টেনশন আছে, অল্পতে এমন নার্ভাস হয়। ওর একজন পোষা সাইকিয়াট্রিস্ট আছে, দুদিন পর পর তার কাছে যায়, এক গাদা করে টাকা দিয়ে আসে। তোর তো টাকা খরচ করার পথ নেই, কিছু খরচ হচ্ছে মন্দ কি? টাকা কোনো সমস্যা না, নিতুই সমস্যা। অল্পতে এত আপসেট হয়, এই কারণে তোকে খুঁজছি। নিতুকে সামলানোর ব্যাপারে কি করা যায়? সামলানোর দরকার কি? দরকার আছে। তোর প্রস্তাব আমি গ্রহণ করেছি, বিক্রি হয়ে যাব। 7 দিনের ক্র্যাশ প্রোগ্রাম। 7 দিন বিক্রি হয়ে ওদের সঙ্গে ঘুরবো, ভিক্ষা করব। 7 দিনে কিছু হবে না। কতদিন লাগবে? 2 বছর। বলিস কি? ঠিকমতো ওদের জানতে হলে ওদের একজন হতে হবে। ওদের একজন হতে সময় লাগবে। নিজেকে সামলাবো কি করে? যারা ছোটখাটো ঘটনায় আপসেট হয় তারা বড় ঘটনায় সাধারণত আপসেট হয় না, নিজে সামলে উঠবে। আরো বেশি বেশি করে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। তুই ঘর ছাড়ছিস কবে? ইয়াদ বিরক্ত গলায় বলল, আমাকে জিজ্ঞেস করছিস কেন? এটা তো তোর উপর নির্ভর করছে। আমি মানসিকভাবে প্রস্তুত, তুই বললেই শুরু করব। তুই একটা ডেট বল, আমি নিতুকে বলি। আমি ডেট বলবো কেন? তুই তো যাবি আমার সঙ্গে। আমি একা একা পথে পথে ভিক্ষা করবো? হ্যাঁ করবি। তোর ভিক্ষুকদের জীবন চর্চা দরকার, আমার না। তুই আমার সঙ্গে যাচ্ছিস না? না। ও মাই গড, আমি তো ধরেই রেখেছি তুই যাচ্ছিস। সেইভাবে প্রস্তুতি নিয়েছি। সকালবেলা খালি পেটে আমি সিগারেট খেতে পারি না। শুধুমাত্র বিরক্তিতে আমি সিগারেট ধরালাম। বিরক্তিভাব গলার স্বরে যথাসম্ভব ফুটিয়ে তুলে বললাম, তুই ভিক্ষা করতে যাবি, সেখানেও একজন ম্যানেজার নিয়ে যেতে চাস? তুই ভিক্ষা করবি, তোর ম্যানেজার টাকা পয়সার হিসাব রাখবে, খাওয়া দাওয়া দেখবে, ইট বিছিয়ে আগুন করে পানি ফোটাবে যাতে তুই ফুটন্ত পানি খেতে পারিস। যা বেটা গাধা।
ইয়াদ আহত গলায় বলল, গাধা বলছিস কেন? যে যা তাকে তো তাই বলতে হয়। তুই গাধা, আমি তোকে হাতি বলবো? যা বলছি বিদায় হয়। চলে যেতে বলছিস? হ্যাঁ, চলে যেতে বলছি। আর আসিস না। আর আসবো না? না, তোকে দেখলেই বিরক্তি লাগে। বিরক্তি লাগে কেন? বেকুবদের সঙ্গে কথা বললে বিরক্তি লাগবে না? গাধা বলছিস ভালো কথা, বেকুব বলছিস কেন? বাথরুমে ঢুকে পড়ছিস, এই জন্য বেকুব বলছি। ইয়াদ বলল, ভুল করে বাথরুমে ঢুকে পড়েছি, খেয়াল করিনি, যাই। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, আচ্ছা যা, আর আসিস না। ইয়াদ বের হয়ে গেল। আমার মনে হলো এতটা কঠিন না হলেও বোধহয় হতো। তবে আমার কাছ থেকে এ ধরনের ব্যবহারে বেশি অভ্যস্ত, তার খুব খারাপ লাগবে না, লাগলেও সামলে উঠবে। ইয়াদকে আমার পছন্দ হয়, শুধু পছন্দ না, বেশ পছন্দ। রূঢ় ব্যবহার করতে হয় পছন্দের মানুষের সঙ্গে। আমার বাবার উপদেশ নামার একটি উপদেশ হলো, হে মানব সন্তান, তুমি তোমার ভালোবাসা লুকাইয়া রাখিও। তোমার পছন্দের মানুষদের সহিত তুমি রূঢ় আচরণ করিও, যেন সে তোমার স্বরূপ কখনো বুঝিতে না পারে। মধুর আচরণ করবে দুর্জনের সঙ্গে। নিজেকে অপ্রকাশ্য রাখার ইহাই প্রথম পাঠ। আমাদের মেসে সকালবেলা চা হয় না। চা খেতে রাস্তার ওপাশে ক্যান্টিনে যেতে হয়। সেই ক্যান্টিনে পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে গরম চা পাওয়া যায়। এই চা প্রথম দুদিন খেতে খারাপ লাগে, কিন্তু তৃতীয় দিন থেকে নেশা ধরে যায়। ঘুম থেকে উঠেই কয়েক কাপ চা খেতে ইচ্ছে করে। ক্যান্টিনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ইয়াদ আবার আসছে। সে আমাকে দেখতে পেয়েছে, হয়তো আশা করছে আমি হাত ইশারা করে তাকে ডাকবো। আমি কিছুই করলাম না, মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়ে রইলাম। ইয়াদ সামনের চেয়ারে বসতে বসতে বলল, তুই কাল রাতে আমাদের বাড়িতে একটা চিঠি ফেলে এসেছিলি, নিয়ে এসেছিলাম, দিতে ভুলে গেছি। আমি ইয়াদের হাত থেকে চিঠি নিয়ে পকেটে রেখে দিলাম। ইয়াদ বলল, পড়বি না? একসময় পড়বো, তারা নেই। নিতু বলে দিয়েছে এটা নাকি জরুরি চিঠি। ও পড়েছে বুঝি? ইয়াদ অপ্রস্তুত গলায় বলল, মনে হয় পড়েছে। ওর খুব সন্দেহবাদী, হাতের কাছে খাম পেলে খুলে পড়ে ফেলে। খামে যার নামে থাকুক সে পড়বে। সরি। তোর সরি হবার কিছু নেই। চা খাবি? খাবো। আমি ইয়াদকে চা দিতে বলে উঠে দাঁড়ালাম। সে বিস্মিত হয়ে বলল, যাচ্ছিস কোথায়? কাজ আছে। চাটা শেষ করে তারপর যা, সময় নেই, খুব তাড়া। আমি ইয়াদকে রেখে মেসে ফিরে এলাম। দরজা বন্ধ করে ল্যাপের ভেতর ঢুকে পড়লাম। আজ আমার কোনো প্ল্যান নেই। সারাদিন ঘুমাবো, ঘুম এবং উপবাস। সন্ধ্যায় উপবাস ভঙ্গ করবো এবং বিছানা থেকে নামবো। বিশ্রামের সবচেয়ে ভালো টেকনিক হলো কুকুর কুণ্ডুলি হয়ে শুয়ে পড়া। মায়ের পেটে আমরা যে ভঙ্গিতে থাকি সেই ভঙ্গিটি নিয়ে আসা। মায়ের পেটে গাঢ় অন্ধকার, কাজেই যেখানে বিশ্রাম নিতে হবে সেই জায়গাটা হতে হবে অন্ধকার, গাঢ় অন্ধকার। তাপ হতে হবে সামান্য বেশি, কারণ জরায়ুর তাপ শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 ডিগ্রি বেশি। আমার ঘর এমনিতেই অন্ধকার, কম্বলে নাক মুখ ডেকে অন্ধকার আরো বাড়ানো হলো। আমি কুণ্ডুলু পাকিয়ে সৌমাত্র দরজায় কড়া নাড়ল। আমাদের মেসের মালিক এবং ম্যানেজার জীবনবাবু মিহু গলায় ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। জীবনবাবুর ডাকে সাড়া দিতেই হবে এমন কোনো কথা নেই। তিনি আমার কাছে মেস ভাড়া পান না, মাসের শুরুতেই ভাড়া দেয়া হয়েছে। ইচ্ছা করলেই চুপচাপ শুয়ে থাকা যায়, তবে তা করা সম্ভব না, কারণ জীবনবাবুর ধৈর্য রবার্ট ব্রুসের চেয়েও বেশি। তিনি ডাকতেই থাকবেন, কড়া নাড়তেই থাকবেন, সিল্কের মতো মোলায়েম গলায় ডাকবেন, চুরির শব্দের মতো শব্দ করে নাড়বেন, হিমু ভাই, হিমু ভাই। কি ব্যাপার, ঘুমোচ্ছেন? যদি বলি ঘুমোচ্ছি তাহলে কি বিশ্বাস করবেন? একটু আসুন, বিরাট বিপদে পড়েছি। দরজা খুলতে হলো। জীবনবাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ফিসফিস করে বললেন, মাথায় বাড়ি পড়েছে হিমু ভাই, অকল সমুদ্র পড়েছে। বলুন কি ব্যাপার? জীবনবাবু গলার স্বর আরো নামিয়ে ফেললেন। কোন সাধারণ কথাই তিনি ফিসফিস না করে বলতে পারেন না। বিশেষ কিছু নিশ্চয়ই ঘটেছে, কারণ আমি তার কোনো কথা প্রায়ই শুনতে পাচ্ছি না। আরেকটু জোরে বলুন জীবনবাবু, কিছু শুনতে পাচ্ছি না। প্রতি বৃহস্পতিবার মেসে 6 নম্বর করে তাস খেলা হয়, জানেন তো? জানি। গত রাতে তাস খেলা নিয়ে মারামারি। মুর্শিদ সাহেব মশারির ডান্ডা খুলে জহির সাহেবের মাথায় বাড়ি মেরেছে, রক্তারক্তি কাণ্ড। আমি হাই তুলতে তুলতে বললাম, জহির সাহেব কি মারা গেছেন? মারা যায় নাই, তবে বেকায়দে বাড়ি পড়লে উপায় ছিল? খুন খারাপি হলে পুলিশ আগে কাকে ধরতো? আমাকে। আমি হলাম মাইনরিটি দলের লোক, হিন্দু। সব চাপ যায় মাইনরিটির উপর। আপনারা মেজরিটি হয়ে বেঁচে গেছেন, এটাই আপনার বিশেষ কথা? জি। আমাকে কিছু করতে বলছেন? তাসুদরকে কি না খেলতে বলবো? না না, আপনার কিছু বলার দরকার নেই, ঘটনাটা আপনাকে জানিয়ে রাখলাম। খুন খারাপে যদি সত্যি কিছু হয় তাহলে পুলিশের কাছে আমার হয়ে 2-1টা কথা বলবেন। আচ্ছা বলবো। এখন তাহলে যান। আজ সারাদিন ঘুমাবো বলে প্ল্যান করেছি, আজ হলো আমার ঘুম দিবস। জীবনবাবু নড়লেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, আরো কিছু বলবেন? জি বলবো, মনে পড়ছে না, মনে করার চেষ্টা করছি। তেমন জরুরি কিছু নয়, জরুরি হলে মনে পড়তো। মনে পড়েছে, একজন মহিলা এসেছিলেন আপনার কাছে। রূপা? জি না, উনি না। ওনাকে তো চিনি। যিনি এসেছিলেন তাকে আগে কখনো দেখিনি। নাম বলেছিলেন, নামটা মনে পড়ছে না। স্মৃতিশক্তি পুরোপুরি গেছে, মাইনরিটির লোক তো, সারাক্ষণ টেনশন থেকে থেকে ব্রেন গেছে। মেয়েটা কিছু বলে গেছে? মেয়ে না তো, পুরুষ মানুষ। আমাকে নাম বললেন, একবার না কয়েকবার বললেন। আপনি দয়া করে বিদায় হন। নামটা মনে করে চেষ্টা করছি, মনে পড়ছে না। বললাম না আপনাকে, ব্রেন একেবারে গেছে, কিছুই মনে থাকে না। ওই দিন দুপুরে ভাত খেতে গেছি, অদস্যই বলল, বাবা তুমি না একটু আগে ভাত খেয়ে গেলে। বুঝুন অবস্থা। এদিকে ব্লাড প্রেশারও নেমে গেছে। ব্লাড প্রেশার হয় যে 60 ব্লাড প্রেশার মানুষের হয় না, গরু ছাগলের হয়। গরু ছাগলের পর্যায়ে চলে গেছি হিমু ভাই।
জীবনবাবুকে বিদায় করে বিছানায় শুয়ে পড়লাম। আশঙ্কা নিয়ে শুয়ে আছি, যে কোনো মুহূর্তে ভদ্রলোকের নাম জীবনবাবুর মনে পড়বে। তিনি দরজায় ধাক্কা দিতে দিতে ডাকবেন, হিমু ভাই, হিমু ভাই। ঘুমানোর চেষ্টা করছি, লাভ হচ্ছে না, কোনোভাবেই শুয়ে আরাম পাচ্ছি না। বুক পকেটে রাখা খামটা কসকস করছে। তার চিঠিটা পড়ে ফেলা দরকার। চিঠি পড়ার মুহূর্ত আসছে না। ওই চিঠি পড়ার জন্য প্রয়োজন প্রিয় মুহূর্তের। আমার প্রিয় মুহূর্ত হলো মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গম্ভীর স্বরে দুবার ডেকে ওঠে। দরজায় আবার টকটক শব্দ হচ্ছে। জীবনবাবু ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি জবাব না দিয়ে রূপার চিঠি বের করলাম। হিমু ভাই, বলুন, কথা কি মনে পড়েছে? জি না, মনে পড়েনি, অন্য একটা কথা বলতে এসেছি। বলবো? বলুন। তাস খেলা নিয়ে ওনাদের কিছু বলবেন না, রাগ করতে পারেন। আচ্ছা, বলবো না। আর শুনুন জীবনবাবু, এখন একটা জরুরি কাজ করছি, চিঠি পড়ছি, আমাকে বিরক্ত করবেন না। ওই লোকের নাম মনে পড়লে কাগজে লিখে ফেলবেন। জি আচ্ছা। ঘরে চিঠি পড়ার মতো আলো নেই, আধো আলো আধো আধার। আমি চিঠি পড়ছি। ভেবেছিলাম তোমার জন্মদিনে উদ্ভট কিছু করে তোমাকে চমকে দেব। কি করা যায় অনেক ভাবলাম। দামি গিফটের কথা একবার মনে হয়েছিল। গিফটের ব্যাপারে তোমার আসক্তি নেই, মাঝখান থেকে টাকা নষ্ট হবে। তারপর ভাবলাম সবকটি দৈনিক পত্রিকায় এক পাতার বিজ্ঞাপন দেই, বিজ্ঞাপনে লেখা থাকবে শুভ জন্মদিন হিমু। বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা। শুনে তার চোয়াল ঝুলে পড়লো। তিনি হাঁ করে তাকিয়ে আছেন তো তাকিয়ে আছেন। আমি বললাম, পরিকল্পনাটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? তিনি বললেন, হচ্ছে। আমি বললাম, তাহলে খোঁজ নিয়ে বলুন কত লাগবে, আমি চেক লিখে দিচ্ছি। তিনি বললেন, হিমু লোকটাকে? আমার চেনা একজন পাগলা ধরনের মানুষ। তিনি মাথা চুলকে বললেন, পাগলা ধরনের একজন মানুষের জন্মদিনের কথা যত কম লোকে জানে ততই ভালো। দেশশুদ্ধ লোকে জানিয়ে লাভ কি? ম্যানেজার চাচার কথা আমার মনে ধরলো। আসলে তো সবাইকে জানিয়ে কি হবে? যার জানার কথা সেই তো জানবে না। তুমি নিজেই তো পত্রিকা পড়ো না। ম্যানেজার চাচা বললেন, মা তুমি সুন্দর দেখে একটা কার্ড কিনে লিখে দাও, হ্যাপি বার্থডে। আমি ওনাকে দিয়ে আসবো। 100 টাকার মধ্যে গোলাপের তোড়া পাওয়া যায়, ওই একটাও না হয় সঙ্গে দিয়ে দেব। আমি বললাম, আচ্ছা তাই করব। ম্যানেজার চাচা চলে গেলেন। যাবার সময় অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগলেন, যেন আমার নিজের মাথার সুস্থতা নিয়েও তার সন্দেহ উপস্থিত হয়েছে। হিমু, আমি আসলে অসুস্থ বোধ করছি। নানান ধরনের ছোটখাটো পাগলামি করছি। ইচ্ছে করে যে করছি তা নয়। সেদিন বাবার সঙ্গে ঝগড়া করলাম। আমার ছোট মামা স্ট্যাটস থেকে ম্যাম্বো নিয়ে এসেছেন। সেই ম্যাম সাহেবের সম্মানে পার্টি, সবাই সেজেগুজে তৈরি হয়ে আছে। আমি নিজেও খুব সেজেছি, গয়না টয়না পরে একটা কাণ্ড করেছি। গাড়িতে ওঠার সময় কী যে হলো, আমি বললাম আমার যেতে ইচ্ছে করছে না। বাবা বললেন, তার মানে কি? আমি বললাম, আমার রিসিপশনে যেতে ভালো লাগছে না। তোমার কি শরীর খারাপ লাগছে? না, শরীর খারাপ লাগছে না, শুধু যেতে ইচ্ছে করছে না। বাবা বললেন, তুমি আমার সঙ্গে ড্রয়িং রুমে আসো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। সবাই গাড়ি বারান্দায় দাঁড়িয়ে রইল। বাবা আমাকে নিয়ে ড্রয়িং রুমে গেলেন। স্কুলের হেডমাস্টারদের মতো গলায় বললেন, সিট ডাউন ইয়াং লেডি। আমি বসলাম। বাবা বললেন, তোমার ছোট মামাকে যে পার্টি দেওয়া হচ্ছে সেই পার্টি আমরা দিচ্ছি, আমরা হচ্ছি হোস্ট, কাজেই আমাদের উপস্থিত থাকতেই হবে। তোমার শরীর খারাপ থাকলে তোমাকে কিছু বলতাম না। তোমার শরীর ভালো আছে, তোমার যেতে ইচ্ছা করছে না সেটা বুঝতে পারছি। অনেক সময় আমাদের অনেক কিছু করতে ইচ্ছে করে না, তবু আমরা করি। মানুষের জন্মালে সামাজিক রীতিনীতি মানতে হয়। এখন চলো আমার সঙ্গে। সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, না। বাবা খুব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারছি ভেতরে ভেতরে রেখে তিনি কাঁপছেন। তারপরেও রাগ সামলে নিয়ে বলেন, রূপা তুমি না হয় খানিকক্ষণ থেকে চলে আসো। আমি আবার বললাম, না। বাবা আর কিছু বললেন না, আমাকে রেখে চলে গেলেন। খালি বাসায় আমি একা। তখন আবার মনে হলো, কেন যে থাকলাম, চলে গেলেই হতো। হিমু, আমি এরকম হয়ে যাচ্ছি কেন বলো তো? ইদানিং বিকট বিকট সব দুঃস্বপ্ন দেখছি। শুধু যে বিকট তাই না, নোংরা সব স্বপ্ন, এত নোংরা যে ভাবলে শিউরে উঠতে হয়। কি দেখে জানো? দেখি লম্বা রোগা বিকলাঙ্গ একজন মানুষ সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আমার সারা গায়ে হাত বুলিয়ে আদর করছে, কুষ্ঠরোগীর হাতের মতো হাত। তার হাত থেকে পুজ রক্ত আমার সারা গায়ে লেগে যাচ্ছে। চিৎকার করে জেগে উঠি। সারা গা ঘিনঘিন করতে থাকে। আমি বাথরুমে ঢুকে সাবান দিয়ে গা ধুই। হিমু, আমার কি হচ্ছে বলো তো? আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কিনা কে জানে। তোমার সঙ্গে অনেকদিন দেখা হয় না, দেখা হলে বলতাম। আমার হাতটা একটু দেখে দাও তো। কোথায় জন্মদিনের শুভেচ্ছা জানাবো? তা না, আজে বাজে সব কথা বলে সময় নষ্ট করছি। জন্মদিনের শুভেচ্ছা নাও। আমি কথার কথা হিসেবে শুভেচ্ছা বলছি না, আমি মনে প্রাণে কামনা করছি তোমার দিন সুন্দর হোক। রাতে দরজা জানালা বন্ধ করে আমি অনেকক্ষণ তোমার জন্য প্রার্থনা করেছি, যেন তুমি সুখে থাকো। মধ্যবিত্তের সহজ সুখ নয়, অসাধারণ সুখ। খুব অল্প মানুষই যে সুখের সন্ধান পায়। তোমার সঙ্গে অনেকদিন আমার দেখা হয় না। এবার দেখা হলে কি করবো জানো? এবার দেখা হলে তোমাকে যশোরে নিয়ে যাব। এখানে আমাদের একটা খামার বাড়ি আছে, বাংলো প্যাটার্নের বাড়ি, চারদিক গাছগাছরায় ঢাকা, বাড়ির সামনেই পুকুর। তোমাকে ওই খামার বাড়িতে নিয়ে যেতে চাই একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে পুকুরের পানি কত পরিষ্কার হতে পারে সেটা সচক্ষে দেখা। শীত, বর্ষা, শরৎ, হেমন্ত সবসময় এই পুকুরের পানি কাচের মতো ঝকঝক করছে। আমি এই পুকুরের নাম দিয়েছি অশ্রুদিঘি। বলো তো কেন? আমার জীবনের অসংখ্য বাসনার একটি হচ্ছে কোনো এক ভরা পূর্ণিমায় তোমার সঙ্গে অশ্রুদিঘিতে সাঁতার কাটবো। অথচ মেজর ব্যাপার হচ্ছে আমি সাঁতার জানি না। আচ্ছা হিমু, আমার এই চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? আমি কখনো কারো কাছে কিছু চাই না।
ঠিক করেছি এ জীবনে কিছু চাইবো না। আলাদিনের চেরাগের দৈত্য যদি হঠাৎ উপস্থিত হয়ে আমাকে বলে, রূপা চটচট করে বলো তোমার 3টা ইচ্ছা আমি পূর্ণ করবো, তাহলে মাথা চুলকে আমি বলবো, স্যার থ্যাংক ইউ, আপনার কাছে আমার কিছু চাইবার নেই। আমার যা চাইবার তা চাইতে হবে হিমুর কাছে। ওকে একটু আমার কাছে এনে আপনি বিদায় হন, আপনার গা থেকে বিশ্রী গন্ধ আসছে। দরজায় মিহি করে টোকা পড়ছে। জীবনবাবু কয়েকবার কেশে ফিসফিস করে ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি চিঠি পড়া বন্ধ রেখে বললাম, কি হলো জীবনবাবু? নামটা মনে পড়েছে, বলুন, বলে বিদায় হন। এটা ছাড়াও আরেকটা কথা বলতে যাচ্ছি, কাগজে লিখে রাখুন, আমি পরে পড়ব। লিখে রাখতে গিয়েছিলাম, তারপর দেখি বল পয়েন্টে কালি নেই। আপনার কাছে কি বল পয়েন্ট আছে? আমি দরজা খুলে বললাম, লিখতে হবে না, মুখে বলেন, শুনে নিচ্ছি। তরঙ্গনী স্টোর থেকে মহিব সাহেব এসেছিলেন। কিছু বলেছেন? জি না, কিছু বলেননি। ও আচ্ছা, প্রায় সারাদিন বসেছিলেন, দুপুরে কিছু খান উনি। 1 কাপ চা নিয়ে দিয়েছিলাম, সেটাও খাননি। চা না খাওয়ারই কথা, মহিব সাহেব চা পান সিগারেট কিছুই খান না। কি জন্য এসেছিলেন কিছু বলেননি? জি না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যান। অন্য আরেকটা কথা হিমু ভাই, গোপন কথা। বলুন, কি বলবেন? জীবনবাবু মাথা নিচু করে বসলেন, অসহায় বসার ভঙ্গি। খুব বিপদে পড়েছে হিমু ভাই, ভয়ঙ্কর বিপদ। বলুন। আজ থাক, অন্য একদিন বলবো। আপনার মেয়ে ভালো আছে তো? জি জি, মেয়ে ভালো আছে, ওর কোনো সমস্যা নয়। মেয়েটার বিয়েও মোটামুটি ঠিকঠাক, সিরাজগঞ্জের ছেলে, কাপড়ের ব্যবসা আছে। অতসীকে দেখে পছন্দ হয়েছে। 3 লাখ টাকা পণ চাচ্ছে, দেবো 3 লাখ টাকা। মেজবাড়িটা বেচে দেবো। একটাই তো মেয়ে, আমিও একা মানুষ, মেয়ে বিয়ে দিয়ে বাকি জীবনটা হোটেলে কাটিয়ে দেবো। বুদ্ধিটা ভালো নাই মোবাই? হ্যাঁ ভালো। আমি আজ উঠি, অন্য আরেকদিন এসে আমার বিপদের কথাটা বলবো। আমাকে বললে আপনার বিপদ কি কমবে? যদি মনে করেন বিপদ কমবে তাহলে বলুন, আর যদি বিপদ না কমে শুধু শুধু কেন বলবেন? রূপার চিঠির শেষটা আমার পড়া হলো না। চিঠি বাস করে পকেটে রেখে দিলাম। আজ থাক, অন্য কোনো সময় পড়া যাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজের 3য় উপন্যাস হিমু। আজ প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে সাথেই থাকুন। সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্পকথার সাথেই থাকুন।